তাহলে এভাবে খাই? সাইবা লজ্জায় চোখ নামিয়ে নিল। ফারহানের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে করতে বলল, ছাড়ুন তো, মানুষ দেখলে কি বলবে? আপনার এই রাগের আগামাথা কিছু বুঝি না আমি। রাতে বুকে নিয়ে ঘুমিয়ে সকালে উঠে বলেন আমি কিন্তু এখনো রেগে আছি। আশ্চর্য, এটা কেমন রাগ হলো? তাহলে কি তুমি চাও আমি তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখি, ভালোবাসা বন্ধ করে দেই, ভালোবাসাময় আদরে তোমাকে সিক্ত না করি? যদি এমন ভেবে থাকো তাহলে ভুলে যাও। আমি তোমাকে নিজের বুকে বন্দি করেই রাগ দেখাবো। ভালোবাসার সময় ভালোবাসা, আর রাগের সময় রাগ, আর আদরের সময় আদর। শেষের কথাটা বাঁকা হেসে বলতেই সাইবা মুখ ঘুরিয়ে ফেলল। এই লোক দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। দৃষ্টি দিয়েই তাকে ঘায়েল করে দেয় প্রতি মুহূর্ত। তার দুষ্টু হাতের আনাগোনায় কাঁপন ধরে সর্বাঙ্গে। ফারহান সাইবার লাজুক মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। সাইবাকে বুকে টেনে নিয়ে আকাশ দেখায় মন দিল। ভালোবাসার মানুষের সাথে রাগ করা যায়, অভিমানও করা যায়, কিন্তু তাকে দূরে সরিয়ে রাখা যায় না। ফরহাদের বিয়ের জন্য ফরিদ সাহেবের বাড়িতে দাওয়াত করতে এসেছে ফারহানা বেগম আর সানোয়ার সাহেব। ভাইয়ের সাথে হালকা পাতলা কথা বললেও আফরিন বেগমকে পুরোপুরি এড়িয়ে গেছেন ফারহানা বেগম। আফরিন বেগম অবশ্য কয়েকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু ফারহানা বেগম তাকে কোনো সুযোগই দেননি। ফরিদ সাহেব মনের শক্ত মুখভঙ্গি দেখে আমতা আমতা করে বলল, দেখ ফারু, আমি তোর বড় ভাই, খুব আদর দিয়ে ভালোবাসা করে বড় করেছি তোকে। আর সেই ভাইয়ের দাবি নিয়ে তুই একটা আবদার করব তোর কাছে, আশা করব তুই আমাকে ফিরিয়ে দিবি না। ফরিদ সাহেবের কথা শুনে মুখ বর্ণ পাংশুটে হয়ে গেল ফারহানা বেগমের। স্বামীর দিকে অসহায় চোখে তাকাতেই চোখ দিয়ে তাকে আশ্বস্ত করলেন সানোয়ার সাহেব। ফরিদ সাহেব মলিন হাসল। ফারহানা বেগমের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ভয় পাস না, আমি এখন এতটা দুর্বল হয়ে যাইনি। হয়তো সংসারের অশান্তি হবে ভেবে অনেক সময় চুপ করে বসে থাকি, কিন্তু তোর মেয়ের আর কোনো অসম্মান আমার বাড়িতে হবে না। তোর বড় ভাই কমি তোকে কথা দিচ্ছে। ফায়াজা আদিব থেকে বড় না করে ছোট, তাতে আমার কিছু যায় আসে না। ওরা একে অপরকে সঙ্গে ভালো থাকবে, এটাই হলো মুখ্য বিষয়। আমার ছেলেটা এমন ছন্নছাড়া ভাব আমি আর সহ্য করতে পারছি না। আমার তো একটা ছেলে, সে যদি এইভাবে দূরে থাকে তাহলে আমরা কিভাবে থাকবো বল? আমাকে ফিরিয়ে দিস না বোন, তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে। শেষের কথাটা ফারহানা বেগমের হাত ধরে বলল ফরিদ সাহেব। ফারহানা বেগমের চোখ ছলছল করছে। ফরিদ সাহেব সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, আপত্তি কারণ না ভাই, আমি ওকে একটু অযত্ন দেব না। একবার বিশ্বাস করো, আমার ছেলেটা ওকে খুব ভালোবাসে, মাথায় করে রাখবে। সানোয়ার সাহেব স্বাভাবিক গলায় বলল, আমি ভাইজার সাথে কথা বলে আপনাকে জানাবো ভাইজান। আমার এতে কোনো আপত্তি নেই, মেয়ে সুখে থাকলেই হলো। একজন বাবার কাছে এর চেয়ে বড় আর কোনো চাওয়া নেই। তুমি কি বলো ফারু? ফারহানা বেগমও সাই জানালো স্বামীর কথায়। আফরিন বেগম এতক্ষণ চুপ করে বসেছিলেন। সবার সম্মতি শুনে খুশিতে মিষ্টি আনতে ছুটল। আদিবকেও খবরটা জানতে হবে, তাহলে হয়তো ছেলেটা ঘরে ফিরবে। কিছুক্ষণ আগেই কল করেছিল আফরিন বেগম। আদিব কথা বলে না তার সাথে, তবে যতবার কল দেয় ততবারই রিসিভ করে আদিব। ফোন কানে ধরে চুপ করে থাকে। আফরিন বেগম নিচে নিচে কথা বলে ফোন রেখে দেয়। ছেলের রাগ সহজে কমবে না সে বোঝে, তবুও প্রতিদিন রাগ ভাঙানোর প্রয়াস চালায়। আজও ফোন দিয়ে তার আর ফাইসার বিয়ের কথা জানায় তাকে। তখনও আদিব চুপ করেছিল। বিস্ময়ে তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। ফাইজা কি রাজি হবে বিয়েতে, নাকি বরাবরের মতো এবারও তার মন ভেঙে দিবে? আদিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার ফাইজা বিয়েতে বাগড়া দিলে তাকে খুন করে নিজেও মরে যাবে। এভাবে বউ ছাড়া শুকিয়ে মরার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো।
ইদানিং সাইবার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, সব সময় ক্লান্তি লেগেই থাকে। কিছুদিন পরেই মাস্টার্সের ফাইনাল এক্সাম শুরু হবে। ফরহাদের আকুদের অনুষ্ঠান কাল। অল্প আয়োজন বলে প্রায় 400 মানুষের আয়োজন করা হয়েছে। শাহানা বেগম আজ সকালেই এসেছে। লিজাকে আসতে নিষেধ করেছে ফারহান। সানোয়ার সাহেব বোনকে বুঝিয়েছে লিজার এখানে আসা এখন ঠিক হবে না, কাল একেবারে কমিউনিটি সেন্টারে চলে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। শাহানা বেগমও অমত করেননি। মেয়ের কীর্তিকলাপের কারণে কিছু বলার মুখ নেই তার। সকাল থেকে ব্যস্ত ছিল সাহেবা, সবটাই ফারহানের আড়াল। ফারহান তাকে কোনো কাজ করতে সাফ নিষেধ করে দিয়েছে, সাথে হুমকিও দিয়ে যদি কোনো কাজ করতে দেখে তাহলে তার কপালে খারাপই আছে। ফারহান রুম থেকে যেতেই ফারহানের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়েছে সাহেবা। কোমর বেঁধে নেমে পড়েছে শাশুড়িকে সাহায্য করতে, কিন্তু এখন আর তার পা চলছে না। ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। কিচেনে সবার জন্য নাস্তা সাজাচ্ছিল সাহেবা। সাহেবার কম্পনরত হাতের দিকে তাকিয়ে সুমি এগিয়ে এসে বলল, আপনার কি বেশি খারাপ লাগতাছে ভাবি? দেন, আমার কাছে দেন, আমি কইরা দেই। তোমাকে করতে হবে না সুমি, তুমি আঙুলগুলো ধুয়ে দাও আর নুডলস গুলো সুন্দর করে সাজিয়ে দাও ট্রেতে। সাইবার ঘর্মাক্ত মুখের দিকে অসহায় চোখে তাকালো সুমি। কথা না বাড়িয়ে নিজের কাছে লেগে গেল। ফারহান কমিউনিটি সেন্টার থেকে মাত্রই বাসায় এসেছে। রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে খুলতে চারিদিকে চোখ বুলালো। সাইবাকে রুমে না দেখে মুহূর্তেই মেজাজ খারাপ হলো তার। খুলে ফেলা বোতাম দুটো লাগাতে লাগাতে সাইবাকে ডাকতে ডাকতে বেরিয়ে এলো রুম থেকে। ফারহানের গলা শুনে ঘাবড়ে গেল সাইবা। ভয়ার্থ চোখে সিঁড়ির দিকে তাকালো। ফারহান এদিকেই আসছে। তড়িঘড়ি করে বেরিয়ে আসতে নিতেই পা গুলো টলে গেল। কম্পায়মান দেহ মাটিতে পড়ার আগেই ঝড়ের গতিতে এসে তাকে আগলে নিল ফারহান। আশেপাশে চোখ বুলিয়ে তৎক্ষণাৎ কোলে তুলে নিল সাইবাকে। সুমি আর্তনাদ করে চিৎকার করে উঠল, আল্লাহ গো, ভাবির কি হয়েছে ছোট ভাইজান? ও ভাবি, কথা কর না কেন? ফারহান কাঁপা কাঁপা গলায় সুমিকে বলল, আম্মুকে ডেকে আন সুমি, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। একদম চেঁচামেচি করবি না, বাড়িতে অনেক মানুষ আছে। সুমি মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ ছুটেছে ফারহানা বেগমের কাছে। সিঁড়ির কাছটায় কেউ নেই তখন। ফারহান দ্রুত পায়ে সাহেবাকে নিয়ে রুমে পৌঁছলো। সাহেবাকে বেডে শুইয়ে দিয়ে লম্বা হিজাবটা খুলে দিল। এসির পাওয়ার বাড়িয়ে অস্থির হয়ে সাহেবাকে ডাকতে লাগলো। এসির মধ্যেও তরতর করে খাপছে ফারহান। এখন নিজের ওপরই রাগ লাগছে। কেন আম্মুকে সাইবার অসুস্থতার কথা জানালো না? সাইবার চোখে মুখে পানি ছিটিয়ে দিতেই ফারহানা বেগম হন্ততন্ত হয়ে রুমে ঢুকলেন। তার সাথে সাহেরা বেগম। মেয়ের অবস্থা দেখে কেঁদেই দিলেন তিনি। ফারহানা বেগমকে দেখে সরে দাঁড়ালো ফারহান। আতঙ্কিত গলায় বলল অস্থির হয়ে, সায়রা অজ্ঞান হয়ে গেছে আম্মু, কি হলো দেখো না, ও চোখ খুলছে না কেন? ফারহানের চোখ মুখ শুকিয়ে গেছে। চোখের কোণে পানির আনাগোনা দেখে ছেলের অস্থিরতা বুঝতে পারল ফারহান বেগম। সাহেবার পালস রেট চেক করে ফারহানকে রুম থেকে বেরিয়ে যেতে বলল। ফারহান নাছোড় বান্দার মতো দাঁড়িয়ে, সে কিছুতেই যাবে না। ফারহানা বেগম চোখ রাঙিয়ে তাকাতেই ফারহান অসহায় গলায় বলল, ও আমার বউ আম্মু, একটু থাকি প্লিজ। ফারহানা বেগম ক্লান্ত চোখে তাকালো ছেলের দিকে। তার এত বুঝতার ছেলে বাচ্চাদের মতো কথা বলছে। সেও অসহায় গলায় বলল, ও আমার বৌমা আব্বু, তার সাথে পেশেন্টও। তুমি থাকতে পারবে না, আমাকে চেক করতে দাও প্লিজ। 2 মিনিটেই হয়ে যাবে, একটু অপেক্ষা করো বাবা। সাহেরা বেগম সাহেবার মাথার কাছে বসে কেঁদেই যাচ্ছেন। ফারহানকে চেত করতে দেখে রাগি চোখে তাকালো সে। ফারহান আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সুমিকেও নিয়ে গেছে সাথে করে। তার বউ সে যেহেতু থাকতে পারবে না, তাহলে সুমিও থাকতে পারবে না। বাইরে এসে সুমি চোর গলায় কয়েকবার ফারহানকে বলেছে, এইটা কিন্তু আমার ভাবি হয় ছোট ভাইজান, আমিও থাকমু। তোর ভাই যেহেতু থাকতে পারিনি, তাহলে ননদ হয়ে তুইও থাকতে পারবি না। ফারহানের গম্ভীর গলা শুনে সুমি অসহায় হয়ে
ফারহানের সাথেই দাঁড়িয়ে রইল। এদিকে ফাইজাও ছুটে এসেছে ডাক্তারি সরঞ্জাম নিয়ে। ফাইজা রুমে ঢুকতেই সুমি বাঁকা চোখে ফারহানের দিকে তাকালো। ফারহান সুমির দৃষ্টি বুঝতে পেরে অসহায় গলায় বলল, আপু ডাক্তার চেক আপ করতে এসেছে। মিনিট কয়েক পরেই রুমের ভেতর চিৎকার শুনে ফারহান হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। ফাইজা তার মায়ের গলা ধরে লাফিয়ে যাচ্ছে। সাইবার জ্ঞান ফেরেনি এখনো। ফারহান আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে আপু, সাইবা ঠিক আছে তো? ফারহানের আতঙ্কিত চেহারা দেখে ফারহানা বেগম শব্দ করে হেসে জড়িয়ে ধরল তাকে। কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ আব্বু, আমাকে দাদু হবার সৌভাগ্য এনে দেওয়ার জন্য। বাবা হচ্ছ তুমি। ফারহান ওইখানেই স্তব্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইবার দিকে। ফাইজা এখনো লাফিয়ে যাচ্ছে বাচ্চাদের মতো। ফারহানা বেগম ছাড়তেই সে এসে ঝাঁপিয়ে পড়ল ফারহানের উপর। ফারহানের গলা ছুরিয়ে ধরেই বলল, কনগ্রাচুলেশনস ভাই, আমি হ্যাপি হয়ে যাচ্ছি। সুমি তড়িঘড়ি করে মিষ্টি নিয়ে হাজির হলো তৎক্ষণাৎ। শাহিরা বেগম মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে যাচ্ছেন। তার চোখে এখনো পানি, তবে এই পানি আনন্দের। মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে সুখবর ছড়িয়ে পড়ল। আপাতত সবাই রুম খালি করে চলে গেলেন। প্রচন্ড দুর্বলতা দরুন সাহেবা এখনো ঘুমোচ্ছে। ফারহান এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এক ধ্যানে সাহেবাকে দেখে যাচ্ছে সে। এইটুকু মেয়েটাও মা হবে, তার অস্তিত্ব নিজের ভেতর বহন করবে। ভাবতেই বুকের মাঝে প্রশান্তির ঢেউ খেলে যায়। তার যার মাঝে নিজের অস্তিত্ব বিলীন করেছে, আজ সে তার অস্তিত্বকে দুনিয়ার আলো দেখাবে। ধীর পায়ে সাহেবার দিকে এগিয়ে গেল ফারহান। সাহেবার হাতটা আলতো করে ধরে সময় নিয়ে কপালে চুমু খেলো সে। চোখ থেকে দুফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল সাহেবার কপালে। বিড়বিড় করে দোয়া পড়ে হাত বুলালো সাহেবার পেটে। খুশিতে ডুকরে কেঁদে উঠল সে। সাথে সাথে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেল। দ্রুত গতিতে অজু করে এসে আল্লাহর পায়ে লুটিয়ে পড়ল। অনেকক্ষণ আগেই এ বাড়িতে আগমন হয়েছে আদিবে। তার পাশেই গা ঘেঁষে বসে আছে এক সুন্দরী রমণী। ভাব দেখে মনে হচ্ছে দুজনেই প্রেমের সাগরে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাচ্ছে। আদিক খেতে দেখলে বাঁচি না। মনে বার কয়েকেই বুলি আওড়ানো হয়ে গেছে ফাইজার। এত ভালো মুডটা এই বদমাস ছেলে এসে খারাপ করে দিয়েছে। সবকিছু তেতো লাগছে তার কাছে। সেই মুহূর্তে জায়গা ছেড়েছে সে। আদিব সেদিকে না তাকালেও তার সমস্ত ধ্যান ফাইজার দিকেই ছিল। বলাই বাহুল্য, ফাইজা আবারও তাকে রিজেক্ট করেছে। তাই সে ঠিক করেছে এই মেয়ে চালিয়ে পুড়িয়ে মারবে। হিংসায় পুড়তে পুড়তে যখন কয়লা হয়ে তার কাছে থাকবে, তখন সেও তাকে রিজেক্ট করবে। বৈরাগী হয়ে জীবন কাটাবে। তবুও এই মেয়েকে মেনে নিবে না, না মানে না। কত বড় অমানবিক মেয়ে হলে তার মতো ফুলের মতো নিষ্পাপ শিশুকে রিজেক্ট করতে পারে? এমন নিষ্ঠুর মেয়ে নিয়ে সে সংসার করবে না, তাতে যতই সে শুকিয়ে মরুক। একটা ছেলের গা ঘেঁষে থাকতে তোমার লজ্জা করে না? ফাইসার গম্ভীর গলায় উক্ত বাক্যটি শুনে লাজুক হাসল মেয়েটি। চেহারায় ন্যাকা ন্যাকা ভাব এনে বলল, এমন একটা ড্যাশিং ছেলের গা ঘেঁষে থাকতে পারা তো ভাগ্যের ব্যাপার। আমার আদিবকে দারুণ লাগে, অসম্ভব কেয়ারিং একটা ছেলে। এই দেখুন, আমার শাড়িটা ও নিজে সিলেক্ট করে দিয়েছে। পরিয়ে দেয়নি? ইস, কি যে বলেন না আপু, শাড়ির কুচিগুলো তো সেই ঠিক করে দিয়েছে। আমার তো তখন খুশিতে মরে যেতে ইচ্ছা করছিল। তাহলে বেঁচে আছো কেন? ফাইজার কথা শুনে হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিল সে। কপালের উপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে লাজুক ভঙ্গিতে বলল আশা। সম্পর্কে আদিবের ছোট খালার মেয়ে। তার মা বাবা ইতালি প্রবাসী। সেও তাদের সাথেই থাকে। কয়েকদিন আগে আদিবের জরুরি তলবে দেশে এসেছে আশা। ফাইজা কটমট করে তাকিয়ে আছে আশার দিকে। তাতে বিন্দু মাত্র পাত্তা দিচ্ছে না সে।
চোখ ঘুরিয়ে এদিক ওদিক আদিবকে খুঁজে চলেছে। মনে হচ্ছে আদিবকে এক মুহূর্ত না দেখে সে মারা যাচ্ছে। ফাইজার বিরক্তি এবার আকাশ ছুঁয়েছে। ছোট ছেলের প্রেমে পড়লে এই এক জ্বালা। রিজেক্ট কি করেছে, সাথে সাথে আরেকজনের গলায় ঝুলে পড়েছে। আবার শাড়িও পরানো হচ্ছে। বেহায়া মনটারও শেষ পর্যন্ত এই ঢিলা ছেলের প্রেমে পড়তে হল। প্রেমিক হওয়ার বেসিক কোনো গুণই নেই ফালতু ছেলে। অথচ তার ভাইকে দেখো, বউয়ের প্রেমে দিবানা হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। আর একজন গোপন ভালোবাসা পিএইচডি করে ফেলেছে। একমাত্র সেই এভাবে পাবদা মাছের মতো হা করে আছে। ফাইজা গমগমে পায়ে এগিয়ে গেল ফারহানা বেগমের দিকে। শাহানা বেগম, শাহিরা বেগম সহ অনেকেই সেখানে গল্প করছে। আফরিন বেগমও আছেন সেখানে। পাশেই এক ছেলের সাথে কথা বলছে আদিব। সম্ভবত কোনো কাজ বুঝিয়ে দিচ্ছে। ফাইজা আগুন চোখে সেদিকে একবার তাকিয়ে ফারহানা বেগমকে ডাকলো। ফারহানা বেগম শুনেও না শোনার ভান করে আছে। পরপর কয়েকবার ডাকতেই ফারহানা বেগম কপাল কুঁচকে বললেন, ছাগল আনার মতো ম্যামা করছো কেন? কি চাই তা বলো। বড় হয়েছো, এখন আর আম্মুকে লাগবে কেন? সব সিদ্ধান্ত তো নিজেই নিতে পারো। ফাইজা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। ফারহানা বেগমের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে গম্ভীর গলায় বলল, তোমার মেয়ে বুড়ো হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে তোমার? ছেলে দেখো আমার জন্য, যত দ্রুত সম্ভব বিয়ে করব আমি। আর ছেলে যাতে শাড়ি পরাতে না পারে এমন ছেলে খুঁজবে। শাড়ি পরাতে ছেলে পারে এমন ছেলে আমার একদম পছন্দ না। ফারহানা বেগম মেয়ের উপর বেজায় বিরক্ত। এ কেমন কথা? এখন কি ছেলে ধরে ধরে জিজ্ঞেস করবে শাড়ি পরাতে পারো কিনা? আমার মেয়ে শাড়ি পরাতে জানা ছেলে একদমই পছন্দ করে না। আদিব স্থির চোখে তাকিয়ে আছে ফাইজার দিকে। মনে মনে এই মেয়েকে 100 বার খুন করে ফেলেছে সে এতক্ষণে। এখন শুধু হাতে করা বাকি। তবে খুন করার আগে সে একটা ভয়ঙ্কর লজ্জাজনক চুমু খেয়ে নিবে। তার সন্দেহ এতেই এই মেয়ে লজ্জায় মরে যাবে। রক্তারক্তির কোনো প্রয়োজন নেই। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, আমাকে শক্ত করে ধরে থাক, যাতে আমি ওই মেয়েটার ধারের কাছে কখন যেতে না পারি। আর যদি মেয়েটা আমার হাতে খুন হয় তাহলে তোকে আমি দেখে নিব। তোর ভুলের জন্য আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারবো না। নে ধর, শক্ত করে হাত ধরে থাকবি। পোকার মতো তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এখানে তার ভুলটা কি খোঁজার বিন্দুমাত্র চেষ্টা না করে আদিবের হাত ধরে রাখলো শক্ত করে। আদিবের তীক্ষ্ণ দৃষ্টি ফাইজাতে নিবদ্ধ। সাইবা অসহায় চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। জ্ঞান ফিরতেই সে নিজেকে ফারহানের বাহুবন্ধনে আবিষ্কার করেছে। মনের মধ্যে প্রশান্তি বয়ে গেলেও আচমকা ফারহার উষ্ণ স্পর্শে কেঁপে ওঠে সে। ফারহান একের পর এক চুমু খেয়ে যাচ্ছে সাইবার পেটে। এদিকে সুরসুরিতে অবস্থা নাজেহাল সাইবার। ফারহানকে বলতেই সে চুমুর গতি বাড়িয়ে দিয়েছে। এবার থামুন প্লিজ, কি করছেন কখন থেকে? বিবাহিত মেয়েদের সুরসুরি থাকতে নেই বউ। আজ সুরসুরি শেষ করার ব্যবস্থা করছি। আর কোথায় কোথায় সুরসুরি আছে বলে দাও তো, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাইবা কথা বলতেই ভুলে গেল। মুখ ফুলিয়ে ফারহানের দিকে তাকিয়ে চুপ করে রইল। ফারহান পেট থেকে সরে এসে সাইবার মাথাটা নিজের বুকে চেপে ধরল। ভরাট গলায় বলল, আমাকে এত খুশি দেওয়ার জন্য ধন্যবাদ বউ। আমাকে বাবা ডাক শোনার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা প্যারেন্টস হচ্ছি। সাইবা অবাক চোখে তাকালো ফারহানের দিকে। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে গেল সাথে সাথে। কাঁপা কাঁপা হাতটা পেটে রেখে টুকরে কেঁদে উঠল সে। ফারহান আগলে নিল তার প্রেয়সীকে। শব্দ করে চুমু খেল সাইবার মাথায়। আর অপেক্ষা করতে লাগলো সুখের কান্না থামার। এখনো যে ভালোবাসায় সিক্ত হওয়া বাকি। ফারহাদের ফোন রিসিভ করছে না নীতি। কে নিয়ে রেগে আছে হাজারবার চিন্তা করেও খুঁজে পায়নি সে। তাই একের পর এক কল করেই যাচ্ছে। উদ্দেশ্য হবু বউয়ের ডাক ভাঙানো। কি সমস্যা? নীতির প্রশ্নে মুচকি হাসল ফরহাদ। শান্ত গলায় বলল, কোনো সমস্যা নেই তো? তাহলে এতবার কল দিচ্ছেন কেন? মানে? মানে
মানে আমি বড় আব্বু আর তুমি বড় আম্মু হব খুব তাড়াতাড়ি। সাহেবা কনসিভ করছে। সত্যি? নীতি খুশিতে চিৎকার করে উঠেছে। সাবা ওর পাশেই ছিল। সে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে নীতির দিকে। আমার আর তর্স হয়েছে না। ইস, কখন যেতে পারবো ও বাড়িতে? শেষের কথাটা মন খারাপ করে বলল নীতি। ফরহাদ মুচকি হেসে মন্থর গলায় পড়ল, তুমি চাইলে এখনই আসতে পারো, আমি বরবেশে তোমার সামনে হাজির হয়ে যাব। ফরহাদের কথায় লজ্জায় লাল হয়ে গেল নীতি। লাজুক গলায় কথা এড়ানোর চেষ্টা করে বলল, সাইবা কোথায়? ও কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, নিজের রুমে রেস্ট করছে। ও আচ্ছা, আপনি কি এর জন্যই আমার কল রিসিভ করেননি? আম্মু আর ফাইজা তো বাসা মাথায় তুলছিল, আমিও ভাগিদার হচ্ছিলাম ওদের খুশির। পুরো বিল্ডিং নিজের হাতে মিষ্টি বিলিয়েছি, ছোট ভাই বাবা হতে যাচ্ছে। আর এদিকে আমার ঘরে বউ আসারই খবর নাই। তাড়াতাড়ি চলে আসো আমার ঘরে, আমিও ঝটপট বাবা হয়ে যাই। সাথে সাথে কল কেটেছে নীতি। লোকটা দিন দিন লাগামহীন হচ্ছে। সাবার দিকে তাকিয়ে বিস্তর হাসলো নীতি। হাসি মুখে বলল সাইবার মা হওয়ার কথা। সাবা কাঁদো কাঁদো মুখ বানিয়ে বসে রইল। এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? তো কি করব? এক বান্ধবী মা হতে যাচ্ছে, আরেক বান্ধবীর বিয়ে খেতে এসে চ্যাপটা হয়ে পড়ে আছি। আমি সিঙ্গেলই মরবো। এই, তোর শ্বশুর আরেকটা ছেলে পয়দা করলে কি তার বিল্ডিং এর একতলা আমি নিয়ে নিতাম? এখন আমার কি হবে? নীতি হেসে চড়িয়ে ধরল সাবাকে। তুই সিঙ্গেল থাক আর আমাদের সাথেই থাক। তোর বিয়ে হয়ে গেলে আমাদের কি হবে? তোকে আমি আজীবন সিঙ্গেল ঘোষণা করলাম। বারান্দায় দাঁড়িয়ে আশার সাথে কথা বলছে আদি। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ফাইজা। মনকে সান্ত্বনা দিল। যা হচ্ছে ভালো হচ্ছে। বাস্তবিক অর্থে এটাই হওয়ার ছিল। পাশাপাশি বারান্দায় দাঁড়িয়ে দুজন, একজন অন্যকে নিয়ে ব্যস্ত, আর একজন নিকোষ কালো অন্ধকার আকাশ দেখতে। আর চোখে ফাইজাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে আদি। ফাইজার উদাস দৃষ্টি ভাবিয়ে তুলছে তাকে। সে ডাক্তার না হলেও এটা খুব ভালো করেই জানে ডিপ্রেশন মানুষ যে বারবার আত্মহত্যার দিকে নিয়ে যায়। ফাইজাকে এখন যথেষ্ট হাসি খুশি রাখা উচিত, কিন্তু এই মেয়ে নিজেই ডিপ্রেশনকে আমন্ত্রণ করে বসে আছে। এখানে তারই বা কি করার আছে? ওদিকে এত কি দেখছো? আমি তোমার সামনে দাঁড়িয়ে। আদিব আতঙ্কিত গলায় বলল, দূরে সরো। কাজিন জাতিকে আমি খুব ভয় পাই। এই কাজিন জাতির জন্য আমার জীবন 7 তলায় এসে চলে গেছে। প্রেমিকার কাজিন যে আগুন লাগিয়েছে তা এখনো নিভাতে পারলাম না। তুই আবার কোনো আগুন লাগাস না বোন। আশা মুচকি হেসে আদিবের গা ঘেঁষে দাঁড়ালো। ফিসফিস করে কানের কাছে বলল, তোমার আবার বিয়ে করে ফেলা উচিত ভাইয়া। কানের কাছে দুটো চুল পাক ধরেছে, এরপর আর মেয়ে পাবে না। তাই যা করার তাড়াতাড়ি করতে হবে, বুঝেছো? বিজ্ঞের মতো মাথা নাড়ালো আদিব। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কিন্তু বউ তো রাজি না। আশা চেহারায় গম্ভীর ভাব এনে বলল, রাজি না হলে রাজি করাতে হবে। আজকে এর একটা হেস্তনেস্ত করেই আমরা দম নেব। আজ বিয়ে করবে, না হলে জটাতারি হয়ে বাড়ি ছাড়বে। এই, তুই আমাকে ঘর ছাড়ানোর প্ল্যান করছিস না তো? এই নিষ্ঠুর মেয়ে কোনোদিনও রাজি হবে না, তাহলে আমার বাড়ি ছাড়া অনিবার্য। আশা কুটিল হেসে আদিবকে বিভ্রান্ত করে ফেলল। সে আজই তোমাকে বিয়ে করবে। বিয়ের প্রিপারেশন নিয়ে ফেলো, চট করে গিয়ে শপিংটা করে ফেলো। এদিকটা আমি সামলে নিচ্ছি। আদিব ফ্যাল করে তাকিয়ে রইল আশার দিকে। এদিকে ফাইজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে। আরো কিছুক্ষণ কথা বলে আদিব চলে গেল বারান্দা থেকে। আশা নিজের ফোনে ব্যস্ত হয়ে গেল। ভাবটা এমন, সে ফাইজাকে দেখেইনি। ফাইজার দৃষ্টি আশার দিকে। মেয়েটার হাব ভাব ভালো লাগছে না তার কাছে। আশা আর চোখে ফাইজার দিকে তাকিয়ে ফোন কানে ধরল। গোপনীয় ভঙ্গিতে বলতে লাগলো, হ্যালো আম্মু। এদিকে শোন, ঠিক আছে, সব প্ল্যান মতোই হচ্ছে। আদিব বলেছে ওই মেয়েটা রাজি না হলে সে এবার আমাকে বিয়ে করে ফেলবে। মেয়েটা রাজি হয়নি, বুঝেছো? তাই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে, তারপরে আমাদের আসল খেলা শুরু।
বসে ঠিক হাসিতে ফেটে বলল আশা। এদিকে ফাইজা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আশার দিকে। এই মেয়েটার মধ্যে অনেক ঝামেলা আছে নিশ্চিত। আদিবের কোনো ক্ষতি করতে চাইছে না তো? ফাইজার মাথা ঘুরতে লাগলো। তড়িঘড়ি করে কল করলো আদিবকে। কয়েকবার রিং হতেই কল রিসিভ করলো আদিব। আসসালামু আলাইকুম আপু, হঠাৎ কল দিলেন, কোনো প্রয়োজন ছিল? ফাইসা হতভম্ব হয়ে সালামের জবাব দিতে ভুলে গেল। তবদা খেয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সম্মতি ফিরতেই গম্ভীর গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। শুনলাম বিয়ে করছো? হ্যাঁ, আর কত অপেক্ষা করবো বলুন? আদিবের গলায় হতাশা স্পষ্ট। ফাইসা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ছাড়ল। অস্পষ্ট গলায় বলল, কাকে বিয়ে করছো? আমার কাজিনকে, আশা নামুর, চেনো নিশ্চয়? হুম। আশা খুব ভালো মেয়ে। আদিব, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবে, রিয়াক্ট করবে না। আশাকে বিয়ে করো না। কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য ও তোমাকে বিয়ে করতে চাইছে। ফাইসার অস্থির গলা শুনে মলিন হাসল আদিব। মলিন গলায় বলল, তুমি ছাড়া আমার জীবন যদি অন্য কেউ আসে, তাহলে সে কি উদ্দেশ্য নিয়ে এলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। সে যদি তোমাকে মেরে ফেলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। অনুভূতিহীন হয়ে বেঁচে দেখাচ্ছে মরে যাওয়া অনেক গুণে ভালো। তাই বলে জেনে শুনে? শেষ বারের মতো জিজ্ঞাসা করছি, বিয়ে করবে আমায়? ভালোবাসার মানুষকে পাওয়া সবার নসিবে হয় না জান। তুমি বারবার থেকে পায়ে ঠেলে দিচ্ছ। ভালোবাসা ছাড়া থাকতে পারবে তো সারা জীবন? কাটাতে পারবে তো একটা জীবন আমিহীন? আমি যদি একবার আশাকে বিয়ে করে নিই, তাহলে সারা জীবনের জন্য আমাকে হারাবে। শত ভালোবাসা থাকলেও আর ফিরে পাবে না তোমার দিকে। তাই ভেবে উত্তর দিও। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল ফাইসা। সে কিছুতেই আদিবকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। সামনে আদিবের বিপদ দেখে তো আরো আগে পারবে না। আমি রাজি। সাথে সাথেই কল কেটেছে ফাইসা। বুক অসম্ভব ভাবে কাঁপছে। এদিকে মাঝ রাস্তায় টান টান হয়ে শুয়ে পড়েছে আদিব। এই মাঝ রাস্তায় তো এত সুখের একটা মুহূর্ত পেয়েছে সে। ইচ্ছে করছে এখানেই ঘরবাড়ি বানিয়ে সংসার শুরু করতে। আচ্ছা, সরকার কি তাদের দিবে এই রাস্তাটুকু? চারিদিকে এত সুখ সুখ লাগছে কেন? আমি রেগে আছি। কেন? বলতে বলতে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিয়েছে সাইবা। ফারহান হতাশ চোখে তাকিয়ে আছে সাইবার দিকে। তোমার এমন কেন মনে হলো? তার হয়তো কি, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বিয়েতেও তো নিয়ে যাচ্ছেন না। আমার বেস্টুর বিয়ে, একটু নিয়ে যান না প্লিজ। সাইবার আকুতিকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে ঘড়ি পড়ায় মন দিল ফারহান। সাইবার কান্না বেড়েই চলেছে। ড্রেসিং টেবিলের থেকে চোখ সরিয়ে ধীর পায়ে হেঁটে গেল সাইবার দিকে। ফোলা ফোলা চোখে সেদিকে তাকিয়ে টিস্যু দিয়ে সর্দি মোছায় ধ্যান দিল সাইবা। নাক মুছতে মুছতে লাল করে ফেলেছে সে। সাইবার আদুরে মুখের দিকে তাকিয়েই কল করলো ফরহাদকে। আমি তোমার বিয়েতে না থাকলে কি তুমি কষ্ট পাবে ভাই? ফরহাদ অবাক হয়ে গেল ফারহানের কথা শুনে। অস্থির গলায় বলল, কি হয়েছে ভাই? এই কথা বলছিস কেন? তুই আমার একমাত্র ছোট ভাই, না গেলে খারাপ লাগবে আমার। সাইবা কান্না বন্ধ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারহানের দিকে। লোকটার মাথা খারাপ হলো নাকি? কি সব বলছে? আমার বউ যেতে পারবে না বলে কেঁদে কুটে মুখ চোখ ফুলিয়ে ফেলেছে। তাকে এই অবস্থায় রেখে কি করে যাই বলো তো? নিয়েও তো যেতে পারবো না, বাইরে খুব গরম। এই অবস্থায় বোরকা পরে এত ভিড়ের মধ্যে কিভাবে থাকবেও? ডক্টর রেস্টে থাকতে বলেছে পুরোপুরি। তোমরা চলে যাও, আমি সময় মতো পৌঁছে যাব। ফরহাদ ছোট্ট করে বলে কেটে দিয়েছে। ফারহান সাইবাকে বিছানা থেকে তুলে নিজের কোলে বসালো। লাল লাল গালে ভালোবাসার পরশ দিয়ে নিজের ফোন ধরিয়ে দিল সাইবার হাতে। ভিডিও কলে নীতি আর সাবাকে দেখা যাচ্ছে। কাঁদিস না জানু, কিছুক্ষণের মধ্যে আমি ও বাড়িতে চলে আসবো। আমারও খারাপ লাগছে। নীতির কথা শুনে হাসলো সাইবা। বান্ধবীর মন ভালো করায় লেগে গেল সবাই। ফারহানকে দেখা যাচ্ছে না ভিডিওতে। সাইবা ওদের সাথে কথা বলে ফোন এগিয়ে দিল ফারহানের দিকে। ফারহানের ঘোর লাগা দৃষ্টি তার দিকেই। ভালোবাসতে ইচ্ছে করছে তো? অসভ্য, এই জানতো আপনি এখানে কি? হুম,
এখন তো এসব বললে হচ্ছে না, কাঁদলে কেন? বলেছি না তুমি কাঁদলে আমার ভয়ঙ্কর আদর পায়। আদর পাওয়ার এত বাহানা? সাইবা লজ্জা, রাগ, অভিমানের মিশ্র অনুভূতি নিয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে। এই মুহূর্তে সাইবাকে ভালোবাসতে ব্যস্ত। দরজায় একের পর এক করাঘাতে সাইবাকে ছাড়তে বাধ্য হলো ফারহান। দুজনেরই ঘন নিঃশ্বাস জানান দিচ্ছে তাদের অস্থিরতা। এদিকে দরজার ওপাশের ব্যক্তির হয়তো এসব ধ্যানে নেই। ফারহানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সাইবাকে কোলে করে ওয়াশরুমে নামিয়ে দিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। সাইবাও সাই দিয়ে দরজা লাগিয়ে দিল। নিজেকে গুছিয়ে দরজা খুলতেই সাহিরা বেগম আর্তনাদ করে কাঁদতে লাগলো। ফারহান আঁকড়ে ধরল তাকে। কি হয়েছে মা, কাঁদছেন কেন? সাহিরা বেগম কাঁপা কাঁপা হাতে ফোন এগিয়ে দিল ফারহানের দিকে। ফারহানের দৃষ্টি ফোনের স্ক্রিনে পড়তেই স্থির হয়ে গেল সে। শোয়েবের রক্তাক্ত দেহের ছবির নিচে একটা অ্যাড্রেস লেখা। সাহিরা বেগম এখনো হাউমাউ করে কেঁদে যাচ্ছে। ফারহান হতভম্ব হয়ে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। সাহিরা বেগম আর্তনাদ করতে করতে ফ্লোরে বসে পড়ছেন। আকুতি ভরা ক্রন্দনরত গলায় বলল, আমার ছেলেকে এনে দাও ফারহান, আমার সোয়েবকে এনে দাও। ওরা আমার ছেলেকে এভাবে কেন রক্তাক্ত করেছে? আমার মানিককে এনে দাও ফারহান। সাহেরা বেগমের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সাইবা তড়িঘড়ি করে বেরিয়ে এসেছে বাথরুম থেকে। দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে নিয়েছে সাহেরা বেগমকে। উদ্বিগ্ন গলায় বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। সাহেরা বেগম চিৎকার করে কেঁদে যাচ্ছে। ফারহান অসহায় চোখে তাকিয়ে আছে সাহেরা বেগম আর সাহেবার দিকে। সাইবা বিচলিত চোখে তাকিয়ে আছে তার দিকে। ফারহান সরাসরি ওয়াশরুমে ঢুকে উঁচু করে বেরিয়ে গেল রুম থেকে। পেছনে সাইবা চিৎকার করে ফারহানকে ডাকছে। কি হয়েছে ফারহান? মা কাঁদছে কেন? আমাকে বলুন প্লিজ, আমার বুক কাঁপছে। কি হয়েছে মা, আমাকে বলো। সাইবার চোখের পানি গড়িয়ে পড়ছে সাহিরা বেগমের মুখে। সাহিরা বেগম চিৎকার করে কান্না করে পড়ল, ওরা আমার সোয়েবকে মেরে ফেলেছে। আমার মানিককে কেন মারলো? আমার সোয়েবকে এনে দে সাইবা। আমার ছেলের কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব। শোয়েব কোথায় মা? আমার ভাই কোথায়? সাইবা চিৎকার করে বলছে সাহিরা বেগমকে। সমস্ত শরীর কাঁপছে তার। সাহিরা বেগম ইশারায় নিজের ফোন দেখালো সাইবাকে। সাহিরা বেগমকে ছেড়ে সাইবা উঠে গেল ফোন নিতে। ফারহান তাড়াহুড়োয় সাহিরা বেগমের ফোন ড্রেসিং টেবিলের উপর রেখেই চলে গেল। শোয়েবের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে মাথা ঘুরতে লাগলো সাইবার। পা টলে উঠল তার। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেছে। ফ্লোরে ঢলে পড়তেই সাহিরা বেগম ছুটে গিয়ে আগলে নিল সাইবাকে। নিজেকে পাগল পাগল লাগছে তার। বাড়িতে কেউ নেই, সবাই ফরহাদের বিয়েতে গিয়েছে। পুরো বাড়িতে শুধু তারা দুজন। সাহিরা বেগম সাইবাকে ডেকে যাচ্ছে বারবার। হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো ফারহানা বেগম। ফারহান কল করে তাকে সংক্ষেপে সব বলেছে, তাই দেরি না করে সে বাসায় ফিরেছে। সাইবাকে অজ্ঞান অবস্থায় দেখে তাকে তাড়াতাড়ি বেডে তোলার তাড়া দিল ফারহানা বেগম। ভয় হচ্ছে তার। সাইবা বা তার অনাগত সন্তানের কিছু হলে ফারহানকে সামলানো যাবে না। শোয়েবের জন্যই পাগলের মতো হয়ে গেছে ফারহান। সাইবাকে পেটে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো ফারহানা বেগম। সাইবার মা এখনো বিলাপ করে কেঁদে যাচ্ছে। আদিবার ফারহান সেই ঠিকানায় পৌঁছে গিয়েছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সাহিরা বেগমের ফোনটাও সাথে নিয়ে আসে। এখানে তো কেউ নেই ফারহান। বুঝতে পারছি না, এখানেই ছিল হয়তো। একটু সামনে এগিয়ে দেখি চলো। জনমানবহীন রাস্তায় হেঁটে চলেছে দুজন। ফারহান অনবরত ঘেমে যাচ্ছে। শোয়েবের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবে না কখনো। ওর মন বলছে এগুলো লিসার কাজ, তবে লিসা একা এসব করতে পারেনি। নিশ্চয়ই তাকে কেউ হেল্প করেছে। পিচ ঢালা রাস্তার সাথেই লাগোয়া কাঁচা রাস্তা থেকে সেদিকে এগিয়ে গেল ফারহান। শোয়েবের দেহ কাঁচা রাস্তায় পড়ে থাকতে দেখেছে সে। আল্লাহকে বারবার ডেকে যাচ্ছে যাতে শোয়েবের দেহে প্রাণটা
অবশিষ্ট থাকে। আল্লাহ সহায় হলে দুনিয়া এক করে ফেলবে শোয়েবকে বাঁচাতে। ফারহানের উদ্বেগের মাঝেই আদিব দৌড়ে গেল একটা ঝোপের সামনে। ওখানেই মুখ থুবড়ে পড়ে আছে শোয়েব, চারিদিকে রক্তের ছড়াছড়ি। আদিব নাকের কাছে হাত নিতেই চেহারা রক্ত শূন্য হয়ে গেল ওর। নিঃশ্বাস পড়ছে না, শরীর ঠান্ডা হয়ে শক্ত হয়ে আছে। ফ্যাকাশে চোখে ফারহানের দিকে তাকাতেই ফারহান চোখ বন্ধ করে নিল। চোখ থেকে টলমলো পায়ে এসে আঁকড়ে ধরল শোয়েবের নিস্তেজ দেহ। আজ সকালেও কত হাসি খুশি ছিল ছেলেটা। ঘন্টাখানেক তারা একসাথে সুইমিং পুলে সাঁতার কেটেছে। কয়েক ঘন্টার মাঝে কি হয়ে গেল? পুলিশ এসে জায়গাটা ঘেরাও করে ফেলেছে। ফারহানকে সরিয়ে এনেছে আদিব, তার চোখেও পানি। শোয়েবকে সবাই অসম্ভব ভালোবাসতো। সবে ক্লাস 9-এ উঠেছে ছেলেটা। সাইবা আর শাহিরা বেগমের কথা চিন্তা করে বুকে চিনচিন ব্যথা হচ্ছে আদিবের। ফারহান এখনো নিস্তেজ হয়ে বসে আছে কিছুটা দূরে। ফরেনসিক টিম সবকিছু তদন্ত করে দেখছে। ফরহাদ শেরওয়ানি পরে দৌড়ে নামলো গাড়ি থেকে। পেছনে সারোয়ার সাহেব আর নীলও আসছে। বাড়িতে থেকে একের পর এক কল এসে যাচ্ছে, কেউ ফোন তোলার সাহস পাচ্ছে না। ফরহাদ শোয়েবের নিথর শরীরটা দূর থেকে দেখেই থমকে গেল। সানোয়ার সাহেব আর নীল এগিয়ে গেল সেদিকে। ফারহানের স্থির দৃষ্টি শোয়েবের রক্তাক্ত মুখের দিকে। খুব ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে শোয়েবকে। মাথাটা থেতলে দিয়েছে, হাত পাগুলো ভেঙে মুচড়ে দিয়েছে। বুকের ভেতর আঘাতের চিহ্নগুলো ফারহানের চোখের সামনে স্পষ্ট। সাইবাকে কি বলবে সে? শাহিরা বেগমকেই বা কি জবাব দিবে? ভাই, ফরহাদ ফারহানের কাঁধে হাত রাখতেই অশ্রুসিক্ত চোখে তাকালো ফারহান। চোখে ক্রোধের আগুন চালিয়ে তাকিয়ে সে ফরহাদের দিকে। আমার সব কয়টাকে চোখের সামনে চাই ভাই। আইন লাগবে না, আদালত লাগবে না, রায়ও লাগবে না। ওদের আমার হাতে যা করার করব। অনেক ছাড় দেওয়া হয়েছে আর না। ফারহানের ভয়ঙ্কর শান্ত গলায় ভয় পেয়ে গেল ফরহাদ। আমেরিকা থেকে আসার পর ফারহানকে এতটা ভয়ঙ্কর হতে কখনো দেখেনি ফরহাদ। ফরহাদ রেগে গেলেও ফারহান থেকেছে শান্ত। সেখানে আজ ফারহানের এই ভয়ঙ্কর রূপ প্রলয় আনবে নিশ্চিত। লাশ নিয়ে যেতে হবে স্যার, পোস্টমর্টম করে কালকের মধ্যে পেয়ে যাবেন আপনারা। পুলিশের দিকে শান্ত চোখে তাকিয়ে ফারহান। দৃষ্টি শান্ত হলেও তার তীক্ষ্ণতা কাঁপিয়ে দিচ্ছে পুলিশের বক্ষস্থল। অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিন অফিসার, কোনো পোস্টমর্টেমের প্রয়োজন নেই। আমরা নিয়ে যাচ্ছি ওকে, আপনারা আসতে পারেন। কিন্তু স্যার, কিন্তু বাসায় গিয়ে বউয়ের সাথে করবেন অফিসার? আপনার কিন্তু শোনার সময় নেই আমাদের। আপনি থানায় চলে যান, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। চল ফারহান। তিন ভাইকে পুলিশ অফিসারের কাছে এক একটা আগুনের গোলা মনে হচ্ছে। কি ভয়ঙ্কর তাদের চাহনি। শোয়েবের বডি নিয়ে বাসার দিকে রওনা হলো ফারহান। তার সাথেই অ্যাম্বুলেন্সে আদিব আর ফারহাদও উঠেছে। বাসায় এখনো কিছু জানানো হয়নি। সাইবা যে এখনো জ্ঞানহীন সেই সম্পর্কে অবগত নয় ফারহান। সবাই একের পর এক কল করেই যাচ্ছে। ফরহাদ বউ বাসায় পৌঁছে দিয়েই এখানে ছুটে চলে এসেছে। ফারহানের গাড়ি আর ফরহাদের গাড়ি নীল আর সানোয়ার সাহেব নিয়ে আসছেন। সানোয়ার সাহেব বিমর্ষ মনে ড্রাইভ করে যাচ্ছেন। তার চোখের কোণেও পানি ছলছল করছে। নীল একটু পর পর নিজের চুল খামচে ধরে কান্না আটকানোর চেষ্টায়। মনের মধ্যে ভয়েরা বাসা বেঁধেছে তার। অনিশ্চিত সময়ের কথা চিন্তা করে বুক হাহাকার করে উঠছে। আল্লাহ এতটা ভয়ঙ্কর মৃত্যু শোয়েবের নসিবে দিলেন। হাত পা ঠান্ডা হয়ে আসছে বারবার। ঝাপসা চোখে ফারহানদের ফলো করে যাচ্ছে সে। বাইরে অ্যাম্বুলেন্সের শব্দে কলিজা মুচড়ে উঠল সবার। শাহিরা বেগম শুধু শোয়েবের নাম ধরে বিড়বিড় করে যাচ্ছে। ফারহানা বেগম আন্দাজ করে নিলেন আসন্ন বিপদ। কম্পনরত বক্ষ নিয়ে বারান্দায় গিয়ে নিচে তাকালেন তিনি। সাথে সাথেই দুই পা পিছিয়ে গেলেন। তার অবস্থা দেখে সাইবাকে রেখে ফাইসাও এগিয়ে এসেছে। নিচে স্ট্রেচারে করে শোয়েবকে নামাচ্ছে ফারহান আর আদি। মুখ চেপে ডুকরে কেঁদে উঠল ফাইসা। শাহিরা বেগম পাগল প্রায় হয়ে ছুটে আসলেন বারান্দায়। শোয়েবের নিথর দেহখানা দেখে চিৎকার করে বারান্দা থেকে লাফিয়ে পড়তে চাইলে তাকে ধরে ফেলল
ফাইজা আর ফারহানা বেগম। ছেলের কাছে যাওয়ার জন্য বোধশক্তি হারিয়েছেন তিনি। তাদের থেকে বারবার ছাড়িয়ে নিতে চাইছেন নিজেকে। ছাড়ো আমাকে। আমার ছেলেকে এভাবে শুইয়ে রেখেছো কেন? সোয়েব, বাবা আমার, আমি আসছি বাবা, এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। ছাড়ো আমাকে। ওর কে এভাবে রক্তাক্ত করলো আমার সোনাকে? শাহিরা বেগমের চিৎকারে আকাশ বাতাসও ভারী হয়ে উঠেছে। ফারহানা বেগম সামলাতে লাগলেন তাকেই। নিজেকে সামলান আপা, আমি আপনাকে নিচে নিয়ে যাচ্ছি। আমার ছেলের কিছু হলে আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিব। আমার বুকের ধনকে কে এভাবে মেরেছে? সাইবা, ও সাইবা, ওঠ মা, আমার সোয়েবকে নিয়ে এসেছে। বাগানের পাশেই রাখা হয়েছে শোয়েবকে। তার পাশেই হাত পা ছড়িয়ে বসে আছে ফারহান। শাহিরা বেগম এখনো নিচে আসেনি। নীতি, সাবা সহ বাকি সবাই নেমে এসেছে। সবাই কাঁদছে শোয়েবের জন্য। সাইবা উঠলে তাকে সামলাবে কি করে তা নিয়ে চিন্তিত নীতি আর সাবা। গোধূলির আলো ম্লান হয়ে আসছে চারিদিকে, মানুষের সমাগম চোখে পড়ার মতো। বিভৎস মৃত্যু যেন লোকের উৎসাহ বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। শাহানা বেগম আন্দাজ করতে পেরেছেন শোয়েবের সাথে কি করতে পারে এমন। মৃদুর আলোতে ও ঘেমে নিয়ে একাকার সে। ফারহান কি কিছু বুঝতে পেরেছে? সন্দিহান চোখে কয়েকবার পরখ করার চেষ্টা করলেও কিছু বুঝতে ব্যর্থ হচ্ছেন তিনি। ফারহানকে সে ভালো করে চেনে। বাজপাখির ন্যায় দৃষ্টি এই ছেলের। ফারহান কিছু বোঝেনি, এটা ভাবা চরম বোকামি। এখান থেকে বেরোতেও পারছে না। সকলের সন্দেহের চোখে পড়তে হবে। এবার বুঝি নিজের একমাত্র মেয়েটাকে হারাতে হয়। তার মেয়ে এমন সর্বনাশিনী কিভাবে হলো ভাবতে পারছে না সে। ছোট থেকে অতিরিক্ত ছাড় দেওয়ার ফল এখন ভোগ করতে হচ্ছে। শোয়েবের নিথর দেহ দেখে ভেতর থেকে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে বারবার। এই ছোট ছেলেটার সাথে এতটা নির্দয় কিভাবে হতে পারলো এরা? শাহিরা বেগমের পাগল প্রায় অবস্থা দেখে একরাশ ভয় জেঁকে ধরল মনে। এই রকম একটা দিন তার জীবনেও আসবে না তো। জ্ঞান ফেরার পর থেকে সাইবা অস্বাভাবিক আচরণ করছে। বারবার শোয়েবকে হাত পা নেড়ে ডেকে চলেছে। সকালে তার অনাগত চ্যাম্পের জন্য ঘর সাজানোর এত এত প্ল্যান করলো তারা। এখন শোয়েব এভাবে পড়ে থাকলে তো চলবে না। এত কাজ কি সাইবা একা করবে নাকি? এই ফাঁকিবাজ ছেলেকে যেভাবেই হোক কাজে হাত লাগাতে হবে, না হলে মায়ের কাছে বিচার দিয়ে মার খাওয়াবে ও। নিজে তো আর মারতে পারবে না, একমাত্র আদরের ছোট ভাই ওর। মারতে গেলে যে কলিজা ছিঁড়ে যায়। শোয়েব, শোয়েব ভাই আমার, এই দেখ, আমি কিন্তু সবকিছু ঠিক করে ফেলেছি। বাবুর জন্য একটা দোলনা অর্ডার করে দিয়েছি। এখন এভাবে পড়ে থাকলে তো চলবে না ভাই। আমি কিন্তু একটা কাজেও হাত লাগাবো না বলে দিলাম। এইভাবে এখানে শুয়ে আছিস কেন? মা যদি দেখে গায়ে এত কাদা মাটি লাগিয়ে রেখেছিস, মার একটাও মাটিতে পড়বে না। তুই গিয়ে ফ্রেশ হয়ে ভাই। শোয়েবের মুখে রক্ত নিচের ওড়না দিয়ে যত্ন করে মুছে দিচ্ছে সাইবা। থেতলে যাওয়া কপালের কাছে হাত যেতেই সামান্য কেঁপে উঠল সাইবার হাত। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল, এখানে কিভাবে ব্যথা পেয়েছিস? আবার খেলতে গিয়ে পড়ে যাসনি তো? ইস, কতটা লেগেছে। আমার সাথে আয়, আমি ড্রেসিং করে দিচ্ছি। সাইবার সাথে বসেই সাইবার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে ফারহান। চোখগুলো রক্ত চবার মতো লাল হয়ে আছে। পলকহীন চোখে সাইবার পাগলামি দেখে যাচ্ছে ফারহান। ইচ্ছে করছে না সাইবাকে বাস্তবতা বোঝাতে। সে এভাবে খুশি থাক। বাস্তবতা যে বড়ই ক্রূর। শাহেরা বেগম কান্না করতে করতে গলা ভেঙে ফেলেছেন। এখন আর গলা থেকে স্বর বের হচ্ছে না। ঝিঝি পোকার মতো হালকা শব্দ করে কাঁদছে সে। শেষ গোসলের প্রস্তুতি শেষ। শোয়েবকে নিতে হবে এখন। সানোয়ার সাহেব এসে ফারহানকে জানালেও শোয়েবকে নিয়ে যাওয়ার কথা। এদিকটাই কোনো ছেলে মানুষ নেই। বাগানের অপর পাশে সবাই আছে। নীল আর আদিবকে কোথাও দেখা যাচ্ছে না। ফরহাদ শেরওয়ানি পরেই সব কিছু সামলাচ্ছে। ফারহান এখন কিছু করার অবস্থায় নেই। আগের মতো একভাবে বসে আছে। সানোয়ার সাহেবের গলা কেঁপে কেঁপে উঠছে।
বিয়ে মানেই তার কাছে আতঙ্ক মনে হচ্ছে। সব দুর্ঘটনা বিয়ের দিন ঘটেছে তার সাথে। ফারহান আস্তে আস্তে এগিয়ে গেল সাইবার দিকে। সে এখনো এক মনে শোয়েবের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে যাচ্ছে। ফারহানকে নিজের কাছাকাছি আসতে দেখে অভিযোগের স্বরে বলল, দেখুন না ফারহান, এইভাবে চোট পেয়েও এখানে পড়ে আছে ও। মায়ের ভয়ে বাসায় যাইতেই যাচ্ছে না। আরে আমি আছি তো, আমি বাকি ঠিক সামলে নিব। ওকে বলুন না উঠতে, ও আমার কথা শুনছে না কেন? আস্তে আস্তে সাইবা উত্তেজিত হয়ে পড়ছে, অস্থির চোখে কাউকে খুঁজে চলেছে। ফারহান বুকে আগলে নিল সাইবাকে, মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলল, নিজেকে সামলাও সাইবা, শোয়েবকে নিয়ে যেতে হবে। ওর শেষ বিদায়ের প্রস্তুতি নিতে হবে তো। সরে এসো এখান থেকে। সাইবা এক ঝটকায় সরিয়ে দিল ফারহানকে। রক্তলাল চোখে চেয়ে কর্কশ গলায় বলল, একদম বাজে বকবেন না ফারহান, আমার ভাইয়ের কিছু হয়নি, ও একদম ঠিক আছে। একটু ব্যথা পেয়েছে এই যা। কেউ আসবে না আমার ভাইয়ের কাছে। ছাড়ো মা আমাকে, ছাড়ো আমাকে ফারহান, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। শোয়েব, ওর ভাই, দেখ এরা তোকে নিয়ে যেতে চাইছে। সাইবা চিৎকার করে কান্না ফারহানের বুকে ব্যথার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। শোয়েব আর নেই সাইবা, পাগলামি বন্ধ করো, সামলাও নিজেকে। এভাবে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। ফারহানের শক্ত কথার কোনো ইফেক্ট পড়ল না সাইবার উপর। শোয়েবের থ্যাতলানো মুখের দিকে তাকিয়ে ছটফট করতে লাগলো, নিজেই নিজের গায়ে আঁচড় করতে লাগলো। সাইবার পাগলামি দেখে ফারহান ফাইসাকে ইশারা করলে সে এসে ঘুমের ইনজেকশন পুশ করে দেয় সাইবাকে। কয়েক মুহূর্ত ঢলে পড়ে সাইবা ফারহানের বুকে। সাইবাকে বুকে আগলে চোখ বুজে ফেলল ফারহান। চোখ থেকে ঝরে পড়ল দুফোঁটা তপ্ত জল। ঘুমন্ত সাইবার কানে ফিসফিস করে পড়ল, কেউ ছাড় পাবে না বউ, সবাইকে তার হিসেব গড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে তোমার বর। বিভৎস মৃত্যুর ভয়ে চোখ লুকিয়ে ও একদণ্ড স্বস্তি পাওয়ার সময় দিব না। বারবার মৃত্যুর জন্য আহাজারি করলেও মৃত্যুর নসিব হবে না তাদের। মানুষ হয়ে জন্মে যারা পশুর মতো আচরণ করেছে তাদের মানুষ হয়ে বাঁচার কোনো অধিকার নেই। প্রতি মুহূর্ত নিজের ভয়ঙ্কর পরিণতি দেখবে তারা। কথা দিলাম ফারহান সাদিক তার কথা খুব শীঘ্রই পূরণ করবে। সাইবা রুমে শুইয়ে দিয়ে শোয়েবের শেষ বিদায়ের আয়োজন করতে চলে গেল ফারহান। শাহিরা বেগম ফারহানা বেগমের বুকে মাথা রেখে এক ধ্যানে তাকিয়ে আছে শোয়েবের খাটিয়ার দিকে। ফাইজা আদিবকে খুঁজে চলেছে বারবার। পুরো বিষয়টা কারো কাছে পরিষ্কার নয়। ফারহান বলেছে শোয়েবের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু লাশ অন্য কিছু বলছে। একজন ডাক্তার হওয়ার দরুন সে বোঝে কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার। কেউ মুখ খুলবে না সে জানে। আদিব কিছু খোলসা করে বলবে কিনা তাও সন্দেহ, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। শোয়েবের দিকে তাকিয়ে চোখের কোণার পানিটুকু সন্তর্পণে মুছে ফেলল ফাইজা। পাশে নীতি আর সাবা থম মেরে বসে আছে। নীতির গায়ে এখনো ভারী শাড়ি, কান্নার ফলে কাজল লেপটে একাকার অবস্থা। সাবাও অবিধ্বস্ত হয়ে আছে। ফাইজা নীতি আর সাবাকে সাইবার কাছে পাঠিয়ে দিল। মেয়েটার একা থাকা ঠিক হবে না। ফারহান, ফরহাদ, আবিদ আর নীল শোয়েবের খাটিয়া কাঁধে নিয়ে তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছে। সকালের প্রাণবন্ত ছেলেটি কি জানতো সন্ধ্যায় তাকে মাটির নিচে থাকতে হবে? অথচ আমরা কেবল অবলীলায় মৃত্যুকে ভুলে বসে আছি। হাই আফসোস। জ্ঞান ফেরার পরে সাইবা স্তব্ধ হয়ে বসে আছে, পলকহীন চোখে দেওয়ালের দিকে তাকিয়ে। সাবা আর নীতি অনেক কথা বললেও সাইবা একটা শব্দও করেনি। এখন রাত 10টা। ফারহান শোয়েবকে দাফনের কাজ শেষ করে বাড়ি ফেরেনি। ফরহাদ ফিরে এলেও আতিফ, ফারহান আর নীল গায়েব। শাহিরা বেগমকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, সে এখন ঘুমুচ্ছে। ফারহানের জন্য সবাই টেনশন করলেও ফরহাদ রিল্যাক্স মোডে আছে। এতক্ষণে তার মুখে কিছুটা স্বস্তির আভাস দেখা যাচ্ছে। কাল সকালের সূর্যোদয় হয়তো নতুন কিছুর সূচনা নিয়ে আসবে। 7 মাসের উঁচু পেট নিয়ে ফাইজার রুমে বসে আছে সাইবা। পার্লারের মেয়েগুলো ফাইজাকে বধূ সাজাতে ব্যস্ত। শোয়েবের মৃত্যুর পর থেকে সাইবা খুব একটা কথা বলে না।
সব সময় চুপচাপ হয়ে বসে থাকে। ফারহান অনেক চেষ্টা করেছে সাইবাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার, কিন্তু ফলাফল শূন্য। সাইবা নিজে থেকে কখনো চেষ্টা করেনি স্বাভাবিক হওয়ার। দেশের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্ট দেখিয়েও কোনো লাভ হয়নি। তাই সব বাদ দিয়ে ফারহান নিজেই সাইবাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। ফারহানের বিশ্বাস তাদের সন্তান পৃথিবীতে আসলেই সাইবা স্বাভাবিক হয়ে যাবে। আয়নায় সাইবাকে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল ফাইসা। সাইবার চোখের নিচে কালি পড়ে গেছে, গলার হাড়গুলো দূর থেকেই গোনা যাবে। শাহিরা বেগম তার ভাইয়ের কাছে ইতালি চলে গেছে। সাইবার সাথে কোনো যোগাযোগ রাখেনি সে। তার ভাষ্যমতে ফারহানের সাথে সাইবার বিয়ে না হলে আজ এমন কিছুই হতো না। এই আশঙ্কায় সে ফারহানের সাথে সাইবাকে বিয়ে দিতে চায়নি। আজ তার আশঙ্কাই ঠিক হলো, তার বুক খালি করে দিল ওরা। তার পছন্দ করা ছেলেকে বিয়ে করলে সাইবা আস্তে আস্তে ফারহানকে ভুলে যেত। তাহলে আজ আর তার শোয়েবকে অন্ধকার কবরে থাকতে হতো। শোয়েবের মৃত্যুর 1 মাসের মাথায় সে ইতালি পাড়ি জমায়। যাওয়ার আগে সে কারোর সাথে কোনো কথা বলেনি। সারা দিন শোয়েবের কবর থেকে একটু দূরে বসে থাকতো। রাত হলে ফারহান গিয়ে তাকে জোর করে নিয়ে আসতো। শাহিরা বেগম প্রথম ফারহানকে সহ্য করতে পারত না। হাতের কাছে যা পেত তা দিয়েই আঘাত করত। কিন্তু হঠাৎ করেই সে চুপ হয়ে গেল। তার কয়েকদিন পরেই কাউকে কিছু না বলেই ইতালি তার ভাইয়ের কাছে চলে যায়। সাইবার মামা সাইবাকে কল করে জানিয়েছে তার ইতালি যাওয়ার কথা। শাহিরা বেগম স্পষ্ট জানিয়েছে তার ছেলের খুনিদের সাথে সে কোনো যোগাযোগ রাখবে না। বাকি জীবন সে এখানেই কাটিয়ে দিবে। তৈরি হবি না সাইবা? ফাইসার দিকে তাকিয়ে মাথা নাড়ল সাইবা। আস্তে ধীরে চলে গেল নিজের রুমের দিকে। তার তৈরি হওয়া মানে জিলবাব পরা। আজ আদিব আর ফাইসার বিয়ে। অনেক ঝড়ঝাপটা পার করে তারা আজ এক হচ্ছে। ফাইসা লাজুক মুখ দেখেই তার খুশি আন্দাজ করা যাচ্ছে। আদিব নির্লজ্জের মতো ফাইসাকেই দেখে যাচ্ছে। বন্ধুরা কয়েকবার খোঁচা দিয়ে কথা বললেও তার সেদিকে কোনো হেলদোল নেই। ড্রয়িং রুমের একপাশে সোফায় আফরিন বেগম আর ফরিদ সাহেব বসে আছে। তার বরাবর সানোয়ার সাহেব আর ফারহানা বেগম। নীতি রান্নাঘরে ব্যস্ত। সবকিছুর তদারকি তাকেই করতে হচ্ছে। শোয়েবের ঘটনার পর সবার ভেতরেই নিস্তব্ধতা ছেয়ে গেছে। শাহিরা বেগম চলে যাওয়ার সবচেয়ে বেশি আঘাত করেছে সাইবা। কয়েকদিন একটানা কান্না করলেও এখন খুব একটা কাঁদতে দেখা যায় না তাকে। তবে মাঝে মাঝে মাঝরাতে সাইবার রুম থেকে চিৎকার করে কান্নার আওয়াজ শোনা যায়। সাথে বাকি সবার দীর্ঘশ্বাসও। ফাইজার বিয়েতে শাহানা বেগম আসেনি। সে আজ 5 মাস যাবৎ লিসাকে খুঁজে চলেছে। শোয়েবের মৃত্যুর পর থেকে লিসা গায়েব। শাহানা বেগম আর তার স্বামী হাজার খোঁজাখুঁজি করেও লিসাকে খুঁজে পায়নি। হন্যে হয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খুঁজে চলেছে তারা। শাহানা বেগম কয়েকবার ফারহানের কাছে এসেছিল। তার দৃঢ় বিশ্বাস ফারহানি লিসাকে গায়েব করেছে। মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবগত সে, কিন্তু ফারহানের কাছে এসেও ফলাফল ফারহান মুখ খোলেনি। শক্ত গলায় শাহানা বেগমকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে। শাহানা বেগম সেই থেকে এ বাসায় আর আসে না। সানোয়ার সাহেব বোনকে ডাকেনি আর। মুখোমুখি বসানো হয়েছে আদিব আর ফাইসাকে। আদিব অবশ্য কয়েকবার নিজের লাজ লজ্জা ভুলে মাছের পর্দা সরিয়ে ফাইসাকে দেখে নিয়েছে কয়েকবার। ফরহাদ হেসে কুটি কুটি হলেও ফারহাদ চোখ রাঙিয়ে দমিয়ে রেখেছে আদিবকে। আদিব পারলে ফাইসার কোলে চড়ে বসে থাকে। সবার হাসাহাসিতে ফাইসা লজ্জায় গুটিয়ে যাচ্ছে। মনে মনে কয়েক কোটিবার আদিবকে নির্লজ্জ ঘোষণা করা শেষ। আদিব ফারহানের কানে ফিসফিস করে বলল, ভাই, বাসের ঘরে কখন যাব? সময় তো শেষ হয়ে যাচ্ছে। কাজ তাড়াতাড়ি শেষ কর ভাই, আমার কিন্তু আর তর্স হয়েছে না। সবার সামনে চুমুটুমু খেয়ে ফেললে আমার কিছু বলতে পারবি না। আমার আবার তো ধৈর্য নেই। হায় হায়, আমার বউ তো সুন্দর কেন? দেখছিস আমি কত সুন্দরী বউ পেয়েছি? একেই বলে কপাল। ফারহান বিরক্তিতে কয়েকবার মাথা নাড়ল। এই ছেলে আর এই জীবনে ঠিক হওয়ার নয়। সব সময় লাগাম ছাড়া কথা।
মন চাইছে ঠাঠিয়ে এক চর বসিয়ে দিতে। ফারহান দাঁতে দাঁত চেপে কাজী সাহেবকে বলল বিয়ের কাজ শুরু করতে। সাইবা আর নীতি ফাইজার দুই পাশে বসে আছে। ফাইজা শক্ত করে ওদের হাত ধরে রেখেছে। সাবাও এসেছে ওর বরের সাথে। নীলের সাথে বিয়ে হয়েছে সাবার। যদিও দুজনের সম্পর্ক সাপে নেউলে, তবে সংসারটা বেশ গুছিয়েই করছে দুজন। অবশেষে বিয়ের কাজ শেষ হয়েছে। ফাইজার সময় নিয়ে কবুল বললেও আদিব কাজী কিছু বলার আগেই কবুল বলে দিয়েছে। তার অনেক তাড়া বাসর ঘরে যাওয়ার। পুরোটা সময় সাইবা ছিল নির্লিপ্ত। ফাইজাকে বিদায় দিয়ে রুমে এসে বসে আছে সে। আশ্চর্যের বিষয় হচ্ছে আদিব ফাইজাকে বিদায়ে কাঁদাতে দূর, কাউকে কিছু বলারও সুযোগ দেয়নি। পিছে তার পরীর মতো বউ কাঁদতে কাঁদতে পেতনি হয়ে যায়। তাই ফাইজাকে জরুরি কথার বাহানায় বাইরে ডেকে নিয়ে যায়। দরজার বাইরে আসতেই ফাইজাকে টেনে লিফটে ঢুকে পড়ে। ফাইজা আশ্চর্য হাঁ করেছে। সম্প্রতি ফিরতেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো। আদিব ফারহানকে মেসেজ করে গাড়ি স্টার্ট দিতেই ফাইজা চিৎকার করে গাড়ি থামাতে বলল আদিবকে। জবাবে আদিবের কথা শুনেই মুহূর্তেই মুখ বন্ধ হয়ে গেল তার। বিস্ময়ে হতভম্ব হয়ে বসে রইল সে। তা দেখে বাঁকা হাসলো আদিব। অনেক জ্বালিয়েছি সোনা, আজকে আমার পালা। ফাইজার গাল রক্তিম বর্ণ ধারণ করেছে। ভয়, লজ্জা, উত্তেজনায় বুক কাঁপছে তার। তখনকার আদিবের বলা কথাগুলো ভেবে চোখ বন্ধ করে ফেলল সে। তখন আদিব বলেছে, এখন এত চিৎকার কেন করছো জান? আমি তো কোনো কিছুই করলাম না। কিছু চিৎকার রাতের জন্য বাজিয়ে রাখো, তখন না হয় পরখ করে নেব তুমি কত চেঁচাতে পারো। ফাইজা চোখ বন্ধ করেই বিড়বিড় করে বলল, অসভ্য। উষ্ণ আলিঙ্গনে কেঁপে উঠল সাইবা। পরপর কয়েকবার পেটে ঠোঁট ছুঁয়ে উঠে দাঁড়ালো ফারহান। সময় নিয়ে চুমু খেলো সাইবার কপালে, গালে, ঠোঁটে। বিউটি বর্ণে গভীর চুমু খেয়ে নিচের বুকে টেনে নিল সাইবাকে। শক্ত করে সাইবার মাথা নিচের সাথে চেপে ধরে সাইবার কানে ফিসফিস করে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে রানী সাহেবা। এবার আমি তোমার মুখে তৃপ্তির হাসি দেখতে চাই বউ। তার সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি। কালই তুমি তোমার সারপ্রাইজ পেয়ে যাবে। আমি আমার আগের সাইবাকে ফেরত চাই বউ, যে বারবার আমাকে চোখ রাঙাবে, একটু ভালোবাসা পাওয়ার লোভে আমাকে তার ভালোবাসায় উন্মাদ করে তুলবে, যাকে দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। আমি আমার সেই সাইবাকে ফেরত চাই। কথা দাও, দিবে তো সেই সাইবাকে? বাইরের অন্ধকার আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে সাইবা। এখন কোনো কিছুতেই তার খুব একটা আগ্রহ হয় না। মাঝে মাঝে শোয়েবের সাথে করা খুনসুটিগুলো মনে পড়লে ভেতরে ভেতরে কুমড়ে মরে সে। সব কিছুতেই তিক্ততা। মন থেকে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে সে। নিজের উপর নিজেই বিরক্ত। কি দরকার ছিল এসব ভালোবাসার? আজ যদি সে ফারহানকে ভালো না বাসতো, তাহলে শোয়েব তাদের মাঝে বেঁচে থাকতো। তার ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো তাদের জীবনে। এখন ফারহানকেও অসহ্য লাগে। কাছে আসতে চাইলে গলা টিপে ধরতে ইচ্ছে করে। এই আদর সোহাগের লোভে পড়েই তো ভাইকে হারালো সে। এর চেয়ে ভালো নিজেকে শেষ করে দেওয়া। সমস্ত ল্যাটা চুকে যায়। ফারহান আনমোনা সাইবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা কি আর কখনো ঠিক হবে না? এই প্রশ্ন তার শক্ত হৃদয়ে বারবার দুর্বলতা হয়ে আঘাত করছে। নিজেকে ধৈর্য ধরে সামনে রাখা মুশকিল হয়ে পড়েছে। আজ সাইবাকে নিয়ে একটু উত্তরার দিকে যাচ্ছে ফারহান। 5 মাস অনেক মেহনত করেছে সে। আজ তার ফলাফল পাওয়ার দিন। সাইবার মুখের হাসি তাকে লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ করবে। রাত আনুমানিক 11টা। উত্তরা শপিং কমপ্লেক্সের সামনে গাড়ি পার্ক করে সাইবাকে সাবধানে নামালো ফারহান। টিস্যু দিয়ে কপালের ঘামগুলো মুছে দিয়ে নিকাবটা একটু ঠিক করে দিল। সাইবা নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। এই দৃষ্টি বারবার ফারহানকে ক্ষতবিক্ষত করে দেয়। শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাতের দিকে এগিয়ে গেল ফারহান। সাইবার হাত তার বলিষ্ঠ হাতের মুঠোয় যত্ন করে আগলে রাখা। সাইবা ফারহানের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ফুটপাতের কাছে কয়েকজন ভিক্ষুক বসে ভিক্ষা করছে। সবাই বৃদ্ধ হলেও তার মধ্যে একজন কম বয়সী মেয়েও আছে।
যার দুটো চোখে নেই, এক কথায় পুরোপুরি অন্ধ সে। মেয়েটিও সবার মতো ভিক্ষা চাইছে। দেখে মনে হচ্ছে এই বিষয়ে খুব অভিজ্ঞ সে। ফারহান হাঁটুতে ভর দিয়ে বসলো মেয়েটার সামনে। পকেট থেকে মানিব্যাগ বের করে 1000 টাকার কয়েকটি নোট রাখ। মেয়েটি হাত দিয়ে হাতড়ে বুঝতে পারলো কেউ তাকে অনেকগুলো টাকা দিয়েছে। খুশিতে নেচে উঠল তার মন। আনন্দে আত্মহারা হয়ে বারবার ধন্যবাদ দিতে লাগলো ফারহানকে। ফারহান বাঁকা হেসে বলল, নতুন জীবন কেমন লাগছে লিজা? কোনো অসুবিধা হচ্ছে না তো? মুহূর্তে কেঁপে উঠল যুবতী। হাতের 1000 টাকার নোটগুলো খসে পড়ল নিচে। ভয়ার্থ মুখে গুটিয়ে নিল নিজেকে। শব্দ করে হেসে উঠল ফারহান। সাহেবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারহানের দিকে। এই মেয়েটা লিসা কি করে হতে পারে? ছেঁড়া জামাই অন্ধ মেয়েটি কিছুদিন লিসা নয়। ফারহান সাহেবার অবস্থা বুঝতে পেরেও কিছু বলল না। ঢাকা শহরে রাত 11টা মানে সন্ধ্যা। ফারহান লিসার দিকে তাকিয়ে ফিচেল গলায় বলল, বলেছিলাম না, আমার পরিবারের কারো গায়ে একটা আঁচড় লাগলেও তোকে দুনিয়াতে জাহান্নাম দেখিয়ে দিব। তোর কি মনে হয় আমি আমার কথা রাখতে পেরেছি? টুকরে কেঁদে উঠল লিসা। বারবার মাপ চাইতে লাগলো ফারহানের কাছে। ফারহান একটুও মায়া দেখালো না, বিমর্ষ গলায় বলল, শোয়েব এভাবে আকুতি করেছিল তাই না রে? চমকে উঠল সাহেবা। তার মন বারবার বলছিল লিসাই কিছু করেছে শোয়েবকে, কিন্তু এটাই যে সত্যি হয়ে যাবে তা সে কল্পনাও করেনি। চৈত্রের খরার মতো শুকিয়ে যাওয়া চোখগুলোতে হঠাৎই অশ্রুর প্লাবন দেখা দিল, তবে মুখ ফুটে কিছুই বলতে পারল না। লিসার আর্তনাদে পাত্তা দিল না ফারহান। খুশি খুশি গলায় বলল, তা কি করে হয়? এখন তো তোকে আমাদের জীবনে খুব দরকার। আমাদের চোখের শান্তির জন্য হলেও তোকে দরকার। তোর এই করুণ পরিণতি দরকার। তোর বাবা তোকে রাজরানী বানানোর আশায় সবকিছুতে তোকে সাহায্য করেছে। এখন তোকে পাগলের মতো যখন চারদিকে খুঁজে বেড়ায় তখন আমার মনে শান্তির পরশ দিয়ে যায়। তার মেয়ে যে এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে এটা যখন জানবে তখন কেমন হবে বলতো? ভাবতেই তো শান্তি লাগছে। লিসার কান্নার বেগ বেড়ে গেল। নাইট ক্লাবে পার্টি করা মেয়েটা আজ রাস্তায় ভিক্ষা করছে। ফারহান তার চোখগুলো নষ্ট করে দিয়েছে। একটা হাত তার একটা পাও অকেজো। একটি ছেলে সারাক্ষণ তাকে পাহারা দিয়ে রাখে যাতে সে কোনোভাবেই পালাতে না পারে। এক একদিন এক এক জায়গায় নিয়ে যায় ভিক্ষা করানোর জন্য। সবটা ফারহানের নির্দেশে। শোয়েবকে মারার কথা লিজা নিজ মুখে স্বীকার করেছে। তাকে সাহায্য করেছে তার বাবা। উদ্দেশ্য ছিল সাহেবাকে শায়েস্তা করা। বেচারিকে কিছু টাকা ভিক্ষা দাও সাইবা। সাহেবা কিছু না বলে সেখানেই ফারহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। কষ্টের পাথর বলতে শুরু করেছে যে জানালার পর্দাটা একটু পর পর মৃদু বাতাসে উড়ে উঠছে। দুজন মানবীর ভারী নিঃশ্বাসে রুমের উষ্ণতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এত বছরের অপেক্ষার শোধ আদিব করায় কন্ডাই উসুল করে নিচ্ছে। ফাইজা মাঝে মাঝে আর্তনাদ করে উঠলেও সেদিকে খুব একটা পাত্তা দিচ্ছে না আদিব। সে এখন ফাইজাতে মত্ত। কিছুক্ষণ পর ফাইজা ডুকরে কেঁদে উঠতেই ফাইজাকে ছেড়ে দিল আদিব। ফাইজার কপালে চুমু খেয়ে নেশালো গলায় বলল, বলেছিলাম না আমাকে দেওয়া যন্ত্রণা কড়াই কন্ডায় ফিরিয়ে দেব। আজকে থেকে প্রতি রাতে তুমিও কাঁদবে। পার্থক্য শুধু এতটুকু, আমি তোমার অবহেলায় কেঁদেছি, তুমি আবার ভালোবাসে কাঁদবে। বুঝেছো সোনা? ফাইজা আদিবের বুকে কয়েক ঘা লাগিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আদিব মুচকি হেসে পেছন থেকে জড়িয়ে ধরল ফাইজাকে। ফাইজার লম্বা চুলে মুখ ডুবিয়ে গাঢ় চুমু খেয়ে আগলে নিল তাকে। ফাইজাও চুপ করে পড়ে রইল আদিবের বুকে। 4 বছর পরে সাইবা বিরক্ত হয়ে ফারহান আর তার 4 বছরের ছেলে ফার্সিদের দিকে তাকিয়ে আছে। দুজনেই গম্ভীর হয়ে ল্যাপটপে কিছু একটা দেখছে। সাইবাকে কেউ পাত্তাই দিচ্ছে না। সাইবা আবারও প্রেগনেন্ট, 4 মাস চলছে। ফার্সিদ হওয়ার সময় সাইবার অনেক প্রবলেম হয়েছিল, তাই ফারহান আর বাচ্চা নিতে চায়নি। কিন্তু সাইবার জেদের কাছে হার মানতে হলো তাকে। শাহিরা বেগম মেয়ের এই সময় মুখ ফিরিয়ে থাকতে পারেনি। সে চলে এসেছে সাইবার কাছে। ফার্সিদ হওয়ার পরে তাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ফার্সিদ দেখতে অনেকটা শোয়েবের মতো,
নাক আর ঠোঁট পুরো শোয়েবের মতো হলেও চেহারার আদল ফারহানের। এই নিয়ে সাহেবার আফসোসের শেষ নেই। ছেলেটা কেন তার মতো হলো না? হয়েছে তো বাপের মতো গম্ভীর। আল্লাহর কাছে বিড়বিড় করে প্রার্থনা করছে সাহেবা, মেয়েটা যেন তার মতো হয়। এতগুলো করলা নিয়ে সংসার করা যায় না। নীতি আর ফরহাদের এখনো কোনো ছেলে মেয়ে হয়নি, তাতে তাদের কোনো আফসোস নেই। আল্লাহ যখন চাইবে তখন হবে। নীতি মাঝে মাঝে মন খারাপ করলেও ফরহাদ সামলে নেয়। সাবা আর নীলের এক ছেলে, 2 বছর বয়স, আর এখন কানাডায় সেটেলড হয়ে গেছে। তবে কথা হয় ফোনে নিয়মিত। ফাইজা আর আদিবের টুইন মেয়ে হয়েছে, দেখতে একেবারে পুতুলের মতো। আদিব মেয়ে অন্তর প্রাণ, মেয়েদের ছাড়া সে অচল। তবে ফাইজার উপর প্রতিশোধ সে এখনো নেয়। সকালে ফাইজার ফোলা ফোলা লাল লাল চোখ দেখে তৃপ্তির হাসি হেসে বলে, তোমার এই কান্নায় ভুলে যাওয়া চোখের প্রেমে বারবার আচার খেয়ে পড়ি বউ। আজ সাহেবার ডেলিভারি। হসপিটালের সামনে গাড়ি থামতেই তৃপ্তির হাসি হাসল সাহেবা। সামনের রাস্তায় লিজা বসে ভিক্ষা করছে। সে আর ফারহান ছাড়া এ বিষয়ে কেউ জানে না, তাই সেদিকে কারোর ধ্যান নেই। ফারহানের বুকে মাথা রেখে সেদিকে তাকিয়ে রইল সাহেবা। ভাইয়ের থ্যাতলানো মুখটা ভেসে উঠতেই গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ফারহান যত্ন সহকারে মুছে দিল সেই অশ্রু। কপালে চুমু খেয়ে এগিয়ে গেল হসপিটালের দিকে, যেখানে নতুন এক অধ্যায় তাদের জন্য অপেক্ষা করে বসে আছে।